আপনি ওখানে কয়দিন ছিলেন ওই রুমের মধ্যে? ওই রুমের মধ্যে আমি 2 দিন ছিলাম। 2 দিনে আপনার খাবার দাবার কি দিছে? বা 2 দিনের ভিতরে 2 টাইম খাবার দিছে। 2 দিনে 2 বেলা? হ্যাঁ, 2 দিনে হয় 6 বেলা, 6 বেলায় 2 বেলা খাবার। 2 বেলা খাবার কি দিছে। খাবার দিছে? আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমার সাথে এমন একজন মানুষ উপস্থিত আছে সৌদি আরবে, তার সাথে এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে যে ঘটনাটা শুনলে আপনারা অনেকেই অবাক হবেন। যে তো আমার সাথে যে ভাই আছে ওনার নাম হচ্ছে পারভেজ, ওনার নরসিংদীতে বাড়ি। পারভেজ ভাইয়ের সাথে সৌদিতে আসার পরে যে ঘটনাটা ঘটছে, যে মর্মান্তিক ঘটনাটা ঘটছে, সেই গল্পটা একটু আমরা শুনবো এবং আপনাদেরকেও শোনাবো। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পারভেজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। পারভেজ ভাই, আমি এই যে আপনি আমার বলছিলেন যে আপনার সাথে খুবই খারাপ একটা ঘটনা ঘটছে সৌদি আরব আসার পরে। হ্যাঁ, তো একটু ছোট্ট করে যদি বলেন যে সৌদি আরবে যখন আপনি নামলেন এয়ারপোর্ট থেকে নামার পর আপনাকে কে রিসিভ করছিল, কোথায় নিয়ে গেছিল এবং কি হয়েছে? এয়ারপোর্ট থেকে আমার রিসিভ করছে, ওনার নাম আমি জানি না। ওনার আমার দেখেই বলছে যে তাড়াতাড়ি চলেন আমার সাথে। হ্যাঁ, আপনার নিয়ে যেতে আমার পাঠাইছে, আপনার ছবি দিয়ে দিছে, আপনার ছবি আমার কাছে পাঠাই দিছে, আমার রিসিভ করতে হবে। আচ্ছা, কোথায় গেলেন আপনি? এয়ারপোর্ট থেকে গেলেন কোথায়? তো ওইখান থেকে আমি গেছি রিয়াদ পাথর মসজিদের কাছাকাছি একটা রুমে। ওই রুমে এক লোক ছিল, এজেন্সির লোক। নাই গেছি, পরে জিজ্ঞেস করছে টাকা পয়সা ভাঙ্গায় নিয়েছি কিনা দেশ থেকে। পরে বলছি যে আমি কিছু টাকা ভাঙ্গায় নিয়েছি। পরে ওনায় ধার হিসাবে আমার কাছে টাকাটা চাইছে, তো আমি টাকাটা ওনারে দিছি। ওই টাকা কি পরে ফেরত পান না? ওই টাকা আর ফেরত পাইনি। আচ্ছা, আর আরেকটা জিনিস বলতেছিলেন যে আপনার মোবাইল চুরি হয়ে গেছে, কিভাবে? ওইটা কিভাবে ঘটলো? ওই মোবাইলটা চুরি হয়েছে, আমি ওয়াশরুমে গেছি, তো ওয়াশরুমতে বাইরে মানে পারিয়েছি। পরে আমরা 3 জন রুমে সজাগ ছিলাম, টোটালি 12-13 জন লোক ছিলাম ভিতরে রুমে। পরে হঠাৎ দুইজন লোক আইছে, 3 জন লোক ছিল। একজন রুমের দরজায় ছিল, আর 2টা লোক রুমের ভিতরে অস্ত্র টস্ত্র নিয়ে মানে শুটু করতেছে এটার সামনে আর কি। ওইগুলা কইরা এর ভিতরে 4 জনের মোবাইল নিয়ে গেছে, আমারটা আর আমার লগের 2 জন ছিল। এইটা যে অস্ত্র শো করতেছিল, এটা কি আপনি দেখছেন নিজে না আপনারা কেউ বলছে? দেখছি। আপনি নিজে দেখছেন? শুধু আপনার 2-3 জনেরটাই নিল, অথচ রুমে কিন্তু আরো 4-5 জনের ছিল, ওদেরটা নাই নাই ছিল। নাই। ওরা মানে এই কাজটা খুব কম সময়ের ভিতরে করছে, ঠিক আছে। আর রুমে সবাই সজাগ ছিল না। আচ্ছা, আরেকটা বিষয় বলছিলেন, আপনি ওখানে কয়দিন ছিলেন ওই রুমের মধ্যে? ওই রুমের মধ্যে আমি 2 দিন ছিলাম। 2 দিনে আপনার খাবার দাবার কি দিছে? বা 2 দিনের ভিতরে 2 টাইম খাবার দিছে। 2 দিনে 2 বেলা? হ্যাঁ, 2 দিনে হয় 6 বেলা, 6 বেলায় 2 বেলা খাবার। 2 বেলা খাবার কি দিছে। খাবার দিছে আপনাকে? খাবার দিছে রুটি আর ডাল পাক করে দিছে। আচ্ছা, শুধু রুটি, শুকনো রুটি আর ডাল। 2 দিনে? হ্যাঁ, 2 দিনে 2 বার দেওয়া হয়েছে। প্রথমে যাওয়ার সময় রাত্রে দিছে, পরের দিন আবার রাত্রে দিছে। আচ্ছা, এর মধ্যে সারাদিন আর কোনো এর ভিতরে আর কোনো খাবার ওরা দেয় নাই। পরে রুমে যারা ছিল তাদের কাছে জিজ্ঞেস করার পরে বলছে যে না, ওরা এক টাইম খাবার দেয়, যদি কেউ কাছে টাকা থাকে তো এক্সট্রা কিনে খাইতে পারে, আর নাই। আর কাজের ব্যাপারে আপনাকে আর কাজের ব্যাপারে যেদিন আমি ওই রুমে আসছিলাম ওই দিনই বলছে যে পরের দিন আপনারা কোম্পানিতে কাজে নিয়ে দিব। তো পরে আমিও তো ওইটাই বিশ্বাস করছি যে এই 50,000 টাকা আমার বাকি ছিল, ওদের কাছে বকেয়া ছিল, এজেন্সির কাছে। এরকম একটা কথা ছিল যে আমি কাজ পাওয়ার পরে আমি বাসায় জানাইলে পরে এই 50,000 টাকাটা এজেন্সিতে দিয়ে দিবে। কিন্তু এরকম কিছু হয় নাই। আমার বলছে আগামীকালকে কাজে দিবে। আগামীকালকে সকালবেলা থেকে আমি মানে রেডি হয়ে বসে রয়েছি যে আমি কাজে যাব। খাবারও দেয় নাই, কাজের কোনো সন্ধানও নাই। এজেন্সি যে লোক, ওই লোক থাকতো অন্য রুমে, তো ওদের সাথে দেখা করার কোনো ব্যবস্থা নেই, রুম থাকে বন্ধ, আমরা থাকতাম আরেক রুম। তারপরে নাইটে এরা আমার ডাকাইছে, গেছি পরে বলতেছে হয় তুমি বাড়ি থেকে টাকা নাও, 1.5 লাখ টাকা নাও, আগামীরা তোমার কাজে ঢুকাই দেবো কালকে। আরো 1.5 লাখ? আরো 1.5 লাখ, ঠিক আছে। ওই টাকাটা আবদার করছে। পরে আমি বাসায় ফ্যামিলিতে জানাইছি। পরে ফ্যামিলির লোক অবাক যে হঠাৎ এত টাকা, বা কাজ না দিয়ে এত টাকা কেন। বলছে 50,000 টাকা দিবে, তোর কাজ যদি দেয় কমপ্লিট, কাজে থাকলে পরে টাকাটা দিবে। আপনি তো ততক্ষণে মনে হয় বুঝে গেছেন যে আপনি কোন ট্র্যাপে পড়ে গেছেন। ততক্ষণে আমিও বুঝে গেছি। আবার রুমের একজন বড় ভাই ছিল, ইলেকট্রিশিয়ানই, ওনার 4 মাস ধরে আসছে, ওনার টাকা কোনো বকেয়া ছিল না, ক্লিয়ার ছিল, কিন্তু ওনার কোনো কাজ দেয় না এই 4 মাস। ওনায় এই হয়তো কিছু নিজের কাছে কিছু টাকা ছিল, চলছে,
ওই এক বেলার খাবারই পাইছে, এরকম ভাবে ওনার 4 মাস কেটে গেছে। তো ওনায় আমার বলছে, ওই ভাই আমার আবার বলছে যে আপনি কোনোভাবে ওই টাকাটা দিন না, তাহলে আপনার কাজও দিব না, কিছুই না, আপনি এজেন্সির সাথে যোগাযোগ করেন, আগে বলেন কাজ দিতে, মানে কমপ্লিট করতে। তো এরকম কিছুই হয় নাই। মোবাইল টোবাইল তারপর আমাদের এখানে সন্তান পেলেন কিভাবে আপনি? পরে মোবাইল টোবাইল নিয়ে গেছে। পরে মোবাইল টোবাইল যখন নিয়ে গেছে তখন তো আমি নিঃস্ব, আমার কাছে কোনো নাম্বার টাম্বার নাই, কিছু নাই। পরে ওই দিনকেই আবার বিকেল বেলা এক লোক নতুন আসছে। পরে ওই ভাইয়ের কাছে আমি খুব রিকোয়েস্ট করছি যে ভাই আমি একটু কল দেই, ভাই আসে কল দিতে চাইছিলাম, কিন্তু আমার কাছে ইন্টারন্যাশনাল কোনো মিনিট ছিল না, বিদায় আমি বাংলাদেশে কল দিতে পারিনি। কিন্তু বাংলাদেশে কোনো ইমো নাম্বার আমার কাছে ছিল না যে আমি বাড়িতে কন্ট্যাক্ট করব। পরবর্তী টাইমে আমি একটু চিন্তাধারা করে পরে আমি মনে করলাম যে ওই ভাইয়ের মোবাইলটা যদি আমার জিমেলটা অ্যাক্টিভ করতে পারি। তো ওই ভাইয়ের খুব রিকোয়েস্ট করার পরে ওই ভাই মোবাইলটা দিচ্ছে, আমি জিমেলটা অ্যাক্টিভ করে আমার নাম্বারটা কালেক্ট করে পরে আবার জিমেলটা রিমুভ করে দিচ্ছে। পরে বাসায় যোগাযোগ করলাম। পরে বাসা থেকে বলতেছে কয় এজেন্সির লোক খুব ফোন দিয়ে উল্টাপাল্টা আরো চাপ দিতেছে, যে এরকম বলে কাজ তো তারা দিবই না, টাকা না দিলে 1.5 লাখ এই, এবং মামলা করবেন? মামলা করবো না বলছে, 3 মাস এইখানে রাখবে, 3 মাসের আমার ভিসার মেয়াদ শেষ হলে পরে পুলিশ দিয়ে ধরায়া দেশে পাঠাই দিব, এরকম কিছু বলছে। পরে বড় ভাই আমারে বলতেছে কয় তুই যে কোনো ভাবে রুম থেকে বাড়িয়া পাসপোর্টটা নিয়ে তুই রুম থেকে বাড়িয়ে যা, বাড়িয়ে যে কোনো দোকানে গেলে আমার ফোন দিলে আমি টাকা পাঠাই দেই, যে কোনো বাঙালি দোকানে বা যে কোনো ভাবে তুই বাইরে যা, আমি টাকা পাঠাই দিলে পরে তুই মোবাইল কিনা, বা আমি একটা লোকেশন পাঠিয়ে দিতেছে। আমার এলাকায় আবার পাড়া প্রতিবেশী এক চাচা ছিল, ওনায় আবার এই দেশের লোক আনা নেওয়া করে, ওনার সাথে উনি দিছে আমাদের ঠিকানাটা এখানে নাই। ওনাই এইখানে ঠিকানাটা দেওয়া হয়েছে। আমি রুম থেকে বাড়িছি পরে, আমি তো নতুন সম্পূর্ণ, সৌদির ভাষা টাষা কিছু জানি না, বাড়িয়ে তো আমি দিশেহারা হয়ে গেছি, আমি কই যাবো বা কি করবো, বা একটা ট্যাক্সিওয়ালারও যদি বলি বা কি বলবো, কোন জায়গায় যাবো। পরে আমি ওই জায়গা থেকে নাম্বারটা কালেক্ট করে নিয়েছিলাম, নাম্বারটা আর সবকিছু আনতে পারি নাই, মোটামুটি আমার কাপড় লতা মেডিসিন যা আছে ওই জায়গায় আছে, কাপড় লতা আনতে পারি নাই বেশি, পরনে যেগুলো ছিল এগুলো নিয়ে বাড়ি আইতেছি। পরে এক বাঙালি ভাইয়ের সাথে দেখা, হাফ কিলোর ভিতরে ওই বাঙালি ভাই। পরে বাইরে বললাম, বাইরে কষ্টটা সবগুলা বললাম, খুলে বলার পরে ভাই আমার ওই রুমে থাক থাক মানে নিয়ে গেছে, কয় তাহলে তুমি বাইরে নিরাপদ না, তুমি চলো রুমে যে। পরে রুমে নিয়ে গেছে, রুমে যাওয়ার পরে আমি তাদের সাথে আবার বাংলাদেশে কন্ট্যাক্ট করি। পরে ওই চাচার মাধ্যমে আমরা লোকেশন শেয়ার করার পরে ওইখানে গাড়ি পাঠায়, ওইখানে গাড়ি পাঠাইলে পরে ওই গাড়িতে আমি ওইটা এখানে আসি। এখন আমাদের এখানে যে আসছেন কয়দিন আছেন? 2 দিন। 2 দিনে খাবার দাবার কি অবস্থা? না না ঠিক আছে, আলহামদুলিল্লাহ 2 দিন এনে ভালো আছি, কোনো কষ্ট নাই। দুনিয়াতে আসলে হাতের 5টা আঙুল যেরকম সমান না, দুনিয়া সকল মানুষ সমান না, ভালো মন্দ মিলেই আছে। তারপর আমাদের চোখ কান খোলা রেখে চলতে হবে প্রবাসে, ঠিক আছে? হইতে পারে যে অনেক দূরের মানুষ আমার বন্ধু, আবার হইতে পারে আমার পাশের বেডে শুয়ে আছে সে আমার সাথে, সত্য, তাই না? ঠিক আছে, চোখ কান খোলা রেখে চলাফেরা করতে। ঠিক আছে পারবে যে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার তো গল্পটা শেয়ার করার জন্য। আর এইটা আশা করি এই ভিডিওটা যারা দেখবে তারা আপনার ভিডিও দেখে অনেক শিক্ষা গ্রহণ করবে।